আতুর ঘরে থাকতেই মাকে হারানো, মায়ের স্পর্শ, মায়ের গন্ধ, মা শব্দটির অর্থ এসবে অয়নের কাছে ছিল সাদা কালো ছবির মতো অস্পষ্ট। তখন তার বয়স ছিল মাত্র ৩। সে জানত না ভালোবাসা নামক যে মহৎ আশ্রয়টি সে হারালো তার শূন্য স্থান পূরণের জন্য পৃথিবীতে আর কেউ আসবে না। সে জানত না বাবা শেখের চোখের শোকের কালো মেঘ কেটে গিয়ে যে নতুন দিনের সূর্য উঠবে, সেই আলোয় সে নিজেই ঢাকা পড়ে যাবে এক নিদারুণ আধারে। অয়নের মায়ের নাম ছিল স্নেহা, নামেও স্নেহা, কাজেও। কিন্তু স্নেহা চলে গেল, আর সে ভেঙে পড়েছিল। কিন্তু পুরুষ মানুষ জীবনের শূন্যতা বেশি দিন থাকে না। ঠিক ১ বছর পর এলো দামিনী। দামিনী নামের মতোই সে ছিল উজ্জ্বল, চঞ্চল আর বিপজ্জনক। অয়ন প্রথম দিন দামিনীকে দেখে খুশি হয়েছিল। নতুন মা, সে তো রূপকথার গল্পেও শুনেছে, কিন্তু এই রূপকথার বাহিরে পাতাগুলো উল্টানো মাত্রই সে দেখতে পেল এক ভিন্ন চিত্র। মা, ও মা, তুমি কি আমাকে একটা গল্প শোনাবে? উফ, কি বিরক্তকর! এখন নয় নয়ন, আমি খুবই ব্যস্ত। যাও, তুমি ঘরে যাও। ব্যস্ততা দামিনীর জীবন জুড়ে ছিল শুধু শেখরকে নিয়ে ব্যস্ততা, নিজেকে নিয়ে ব্যস্ততা। সেই ব্যস্ততার ভিড়ে অয়নের জন্য এক মুহূর্তের জন্য সময় ছিল না। সময় গড়িয়ে চলল। দামিনীর আসার পর থেকেই শেখরের পৃথিবীতে যেন নতুন রঙের খেলা শুরু হলো। সেই খেলায় অয়ন ছিল না, একটি অবাঞ্ছিত দর্শক হিসেবে ছিল। বাবা যেন ক্রমশই দূরে সরে যেতে লাগলো, এক অদৃশ্য প্রাচীর আড়ালে। দামিনী, আজ সন্ধ্যায় তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আহ শেখর, তুমি সত্যি খুব যত্ন নাও আমার। কি আছে বলো তো, প্লিজ বলো। বাবা, আমার অঙ্কের খাতাটা দেখবে একবার? এখন যাও তো অয়ন। দেখলে না আমি কথা বলছি? তুমি কি সব সময় এভাবে মাঝখানে চলে আসবে? ছোট্ট একটি প্রত্যাখ্যান, কিন্তু একটি শিশুর কাছে এটি ছিল হিমালয়ের মতো বিশাল। একদিন দামিনীর দামি পারফিউমের বোতলটি ভেঙে গেল। দোষারোপের তীরটি সরাসরি গেল অয়নের দিকে। শেখর বিশ্বাস করল দামিনীকে। তুমি ইচ্ছে করে এটা করেছো, দুষ্ট ছেলে। আমার এত দামি পারফিউম, তুমি আমার কোনো জিনিস সহ্য করতে পারো না। না মা, আমি করিনি। আমি ঘরেই ছিলাম না। আর মিথ্যে কথা নয় অয়ন। যাও, এখন যাও এখান থেকে। আর আমার সামনে আসবে না। সেই রাত থেকে অয়নের কান্না থেমে গেল। তার চোখে জন্ম নিল এক শীতল প্রত্যয়। অবহেলা, ঘৃণা আর মিথ্যার অভিযোগে বিষক্রিয়ার একটি শিশুর হারিয়ে গেল। জন্ম নিল প্রতিশোধের বীজ। সে প্রতিজ্ঞা করল, এই উপেক্ষা, এই অপমান, এর হিসাব সে একদিন কড়ায় গণ্ডায় বুঝে নিবে। বয়স বেড়েছিল, কিন্তু ক্ষতগুলো বেড়েছিল আরও দ্রুত। অয়ন বুঝে গিয়েছিল এই বাড়িতে কান্নার কোনো মূল্য নেই, দুর্বলতার কোনো স্থান নেই। আর প্রতিশোধের আগুন ছিল নীরব, কিন্তু তার ভেতরের শিখা ছিল প্রখর। তার একমাত্র বন্ধু হলো বই, তার একমাত্র লক্ষ্য হলো ক্ষমতা। অয়ন পড়াশোনাকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছিল। সে জানত শারীরিক শক্তি নয়, মস্তিষ্কেই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সে অর্থনীতি আর ব্যবসায়িক কৌশল নিয়ে পড়া শুরু করল। এর পাশাপাশি সে গোপনে মনোবিজ্ঞানও পড়তে লাগলো, মানুষের দুর্বলতা, লোভ আর অহংকারকে কিভাবে কাজে লাগানো হয় তা বোঝার জন্য। হিসাবটা বাকি। এই অবহেলার মূল্য খুব বেশি হবে না বাবা।
তোমরা আমাকে যা দিতে পারোনি তার সবটা আমি তোমাদের কাছ থেকে কেড়ে নেব। স্কুল শেষ হলো, ফল বের হলো, অয়ন রাজ্যের প্রথম হলো। দামিনী ও শেখর লোক দেখানোর জন্য খুশি হলেন। তাদের আসল চিন্তা ছিল ছেলে এবার তাদের ঘাড়ে চেপে না বসে। তারা চাইলো অয়ন যেন দূরে কোথাও চলে যায়। অয়ন দেশের অন্যতম সেরা বিজনেস স্কুল থেকে পড়ার সুযোগ পেল। বাড়ি ছাড়ার দিনটি খুবই ছিল শান্ত। আমি যাচ্ছি বাবা। যাও, ভালো করে পড়াশোনা করো। কোনো টাকা পয়সার দরকার হলে ফোন করো। চিন্তা করো না, টাকা পয়সার জন্য আর তোমাদের উপর নির্ভর করতে হবে না। আর ফোন প্রয়োজন না হলে করব না। আরে বাবা, কি কথা বলছিস? যাও, সাবধানে থেকো। আর হ্যাঁ, ওখানে আমাদের যেন কোনো বদনাম না হয়। বদনাম? না মা, আমি তোমাদের মুখ উজ্জ্বল করব, এমন উজ্জ্বল যে সেই আলোতে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। অয়ন সেদিন এই বাড়ি থেকে বেরিয়ে যায়নি। সে বেরিয়েছিল এক দীর্ঘ শীতল নির্বাসনে, যেখানে তার প্রতিজ্ঞা আরও শক্ত হয়েছিল। দীর্ঘ 60 বছর সে তথ্য সংগ্রহ করল, কর্পোরেট জগতের এক কৌশল শিখল। সে এখন একজন মাস্টার মাইন্ড। দীর্ঘ 7 বছর পর অয়ন যখন ফিরল, তখন সে আর সেই কিশোরটি ছিল না। তার পোশাক, তার কথা বলার ভঙ্গি, সব কিছুতেই ছিল এক সূক্ষ্ম শীতল অভিজাত্য। এদিকে শেখর এন্টারপ্রাইজের ব্যবস্থা ততটা ভালো ছিল না। শেখরের অতি অন্তর্বিশ্বাস তাকে বেশ কিছু ভুল বিনিয়োগ করতে বাধ্য করেছে। এটাই ছিল অয়নের অপেক্ষার সময়। একদিন সকালে খবরের কাগজে অয়নের বিশাল ছবি ছাপা হলো। অয়ন চৌধুরী, দেশের দ্রুততম উদীয়মান তরুণ ফিন্যান্স ডিরেক্টর। ও মাই গড, এটাই আমাদের অয়ন! কত টাকা কামাচ্ছে দেখো, নিশ্চয় অনেক বড় কিছু হয়েছে। আমি জানতাম আমার ছেলে, আমি ওকে ভালো শিক্ষা দিয়েছিলাম বলেই আজ এত উপরে উঠেছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল অয়ন। সে এসেছিল একটি দামি গাড়িতে এবং এক শীতল অভিজাত্য নিয়ে। কেমন আছো বাবা মা? আয় বাবা আয়, তুই এত বড় হয়ে গেলি, এতদিনে আমাদের কথা মনে পড়ল? না মা, এতদিন নিজেকে তৈরি করছিলাম, এবার তোমাদের দেখভাল করার সময় এসেছে। অয়ন, আমি শুনেছি আমাদের ব্যবসা নিয়ে নাকি কিছু সমস্যা চলছে। তুমি যদি দেখতে। চিন্তা করবেন না বাবা, আমার কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান আছে। আমার কনসালটেন্সি এখন আপনার ব্যবসার দায়িত্ব নেবে। আমি আপনাকে সাহায্য করব। এই সাহায্যের প্রস্তাব ছিল একটি ফাঁদ। শেখ রাজি হলো। অয়নকে তার ব্যবসার ফিন্যান্সের দায়িত্ব তুলে দিল। প্রতিশোধের চাবি এখন অয়নের হাতে। দামিনী তখন অয়নের নতুন অভিজাত্য দেখে মুগ্ধ। অয়ন, আজ রাতে আমার হাতে তৈরি তোমার প্রিয় ডিশ রান্না করব। তুমি এখন থেকে রোজ ডিনারে আমাদের সাথে খাবে, ঠিক আছে? নিশ্চয় মা, ঠিক আছে। অয়ন এখন তাদের বাড়ির ভেতরে, তাদের দুর্বলতার কাছাকাছি। অয়ন এখন শেখ এন্টারপ্রাইজের ফিন্যান্স ডিরেক্টর। তার প্রবেশ ছিল এক তীক্ষ্ণ শৌল চিকিৎসকের মতো। বাইরে থেকে মনে হচ্ছিল সে ডুবন্ত জাহাজকে বাঁচাতে এসেছে, কিন্তু আসলে সে ভেতরে ভেতরে প্রতিটি কাঠামো দুর্বল করে দিচ্ছে। অয়ন শেখকে লোভ দেখালো, দ্রুত লাভ এনে দেওয়ার মতো কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহিত করল। বাবা, এই দুটো প্রজেক্ট যদি সফল হয় তবে আমরা 1 বছরেই দ্বিগুণ লাভ করব। শুধু একটা বড় লোন দরকার। তোমার উপর আমার পুরো ভরসা আছে অয়ন, করে ফেলো যা করার। অয়ন এমনভাবে লোনের চুক্তিপত্র তৈরি করলেন যেখানে সামান্য ব্যর্থতাও কোম্পানিকে সর্বশান্ত হওয়ার মুখে পড়তে হবে।
এবং কয়েক মাসের মধ্যেই বিশাল অঙ্কের লোকসান দেখা দিল। অয়ন, কি হচ্ছে এসব? এত লোকসান কেন? বাবা, বাজার ওঠানামা করছে, চিন্তার কিছু নেই। এই সময়টায় আরো বেশি বিনিয়োগ করতে হবে। অয়ন সুকৌশলে এমন কিছু খবর দামিনীর কানে দিত যাতে সে শেখরের আর্থিক বিশ্বস্ততা নিয়ে সন্দেহ করে। টাকা কমতে শুরু করতেই দামিনীর মেজাজ বিগড়ে গেল। কি হচ্ছে এসব শেখর? আমি শুনলাম আমাদের নাকি বড় লোকসান হয়েছে। তোমার কি টাকা সামলানোর বুদ্ধি নেই? অয়ন সামলাচ্ছে সব, তুমি চিন্তা করো না। অয়ন অয়ন তো বাড়ি থেকে এলো আর সব নষ্ট করে দিল। তুমি ওর কথা শুনছো কেন? ছোট ছোট ঝগড়াগুলো ধীরে ধীরে বিশাল ফাটলে পরিণত হলো। যে দামিনীর জন্য শেখর তার ছেলেকে সরিয়েছিল, আর সেই দামিনীকেই তার সবচেয়ে বড় শত্রু। অবশেষে সেই দিনটি এলো। ব্যাংক শেখর এন্টারপ্রাইজের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নোটিশ পাঠালো। তাদের বিশাল বহুল বাড়িটি এখন নিলামে উঠবে। অয়ন বাবা, তুমি কেন এমন করলে? সব শেষ, তুমি আমাদের বাঁচাতে পারোনি। আমি বাঁচাবার জন্য আসিনি বাবা। তার মানে কি সব তোমার জন্য হলো? আমার জন্য নয় মা, এটা তোমাদের কর্মফল। অয়নের কণ্ঠস্বর ছিল ধারালো তরবারির মতো। তারা বুঝতে পারল যে ছেলেটাকে তারা ঘৃণা করত, সেই ছেলেটাই এখন তাদের বিচারক। ষড়যন্ত্র মনে আছে বাবা, যখন আমার মা মারা গেল? মনে আছে দামিনী, যখন তুমি সামান্য পারফিউমের জন্য আমাকে চোর সাজিয়েছিলে? মনে আছে বাবা, যখন তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে? ক্ষমা করে দাও বাবা, আমরা ভুল করেছিলাম, আমি ভুল বুঝেছিলাম। ক্ষমা ক্ষমা ভালোবাসা থেকে আসে বাবা, ঘৃণা থেকে প্রতিশোধ জন্ম নেয়। সব লোকসানের হিসাব আমি তৈরি করেছি। এটা আমার 7 বছরের তৈরি এক পরিকল্পনা। তুই তুই তোর বাবার সাথে এমন করলি অয়ন? বাবা, আমার বাবা সেদিনেই মরে গিয়েছিল, যেদিন সে আমাকে দামিনীর জন্য ত্যাগ করেছিল। আপনারা দুজন এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমি আপনাদের কিছুই দিলাম না। শেখরের সমস্ত অহংকার, সমস্ত সম্পত্তি এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। অয়ন দেখলো তার বাবা মা রাস্তায় নেমে আসছে, হাতে শুধু কিছু ছেঁড়া খোড়া জিনিসপত্র। প্রতিশোধ শেষ, সব হিসাব চুকে গেছে। অয়ন এখন সেই বিশাল বাড়ির নতুন মালিক। সে এখন ধনী, সফল এবং সবচেয়ে বড় কথায় বিজয়ী। কিন্তু এই বিজয়ের আনন্দ তাকে ছুঁতে পারল না। সে একা বসেছিল তার মায়ের পুরনো ছবির সামনে। বাহিরে বৃষ্টির শব্দ, ভিতরে গভীর শূন্যতা। প্রতিশোধের তীব্র আগুন নিভে গেছে, শুধু ছাই অবশিষ্ট আছে। আমি তোমাদের ধ্বংস করেছি, আমার মায়ের আত্মা হয়তো শান্তি পাবে, কিন্তু আমি কেন শান্তি পাচ্ছি না? অয়ন বুঝতে পারল সে শুধু তার ভেতরের শূন্যতাকেই আরও বাড়িয়ে তুলেছে। শেখর আর দামিনী তার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া ক্ষত তার মনে রয়ে গেছে চিরস্থায়ী দাগ হয়ে। আমি তাদের শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে আমি নিজেকেই শাস্তি দিলাম। কারণ ঘৃণা দিয়ে তৈরি কোনো প্রাসাদেই শান্তি মেলে না। অয়ন সেদিন সব পেয়েছিল, অর্থ, ক্ষমতা আর চূড়ান্ত প্রতিশোধ, কিন্তু সে হারিয়েছিল তাই নিজের ভেতরের শেষ মানবিকতাটুকু। প্রতিশোধের গল্প সবসময় ভিলেনের পতনের শেষ হয় না, মাঝে মাঝে শেষ হয় হিরোর একা হয়ে যাওয়ার মধ্য দিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।